নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন সবাই। নিয়মিত রেয়াজ করছেন তো? আশা করি করছেন। যাই হোক, প্রথমেই বলি, আপনারা আমার চ্যানেল নিয়মিত দেখছেন, আপনারা নানান বিষয়ে আমাকে প্রশ্ন করছেন, আমার কাছে সাজেশন চাইছেন, এতে সত্যি আমি খুব খুশি হচ্ছি। আপনারা যে রেয়াজ বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছেন, এটা আমার কাছে একটা প্রাপ্তি। তা আজকে আমি একটা বিশেষ এপিসোড নিয়ে এলাম। আমি সাধারণত যে প্রশ্নগুলো আপনাদের থেকে বেশি পাচ্ছি, আমি তার উত্তর দেব বা সেগুলো নিয়ে এক একটা পর্ব করব। তার আগে বলি, এখনও অবধি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবিলম্বে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। এবার প্রসঙ্গে আসি। যে প্রশ্নটা একা আমাকে নয়, হয়তো আমরা যারা এই কাজ করি, আমরা যারা সঙ্গীতের শিক্ষকতা করি, আমাদের কাছে প্রায়ই আসে, সেটা কি না, উপরের স্বর গাইব কীভাবে বা গলার রেঞ্জ বাড়াবো কী করে। কিন্তু উপরের স্বরের প্রসঙ্গটাই বেশি আসে। কেউ বলে থাকেন ওপরের সায়ের বেশি গলা যাচ্ছে না, ওপরের দিকে গেলে আওয়াজ পাতলা হয়ে যাচ্ছে, আওয়াজ ফেটে যাচ্ছে। কেউ বলেন সুরে থাকছে না গলা। এর সমাধান কি? আচ্ছা, এই প্রশ্নের জবাবে আমি প্রথমে একটা পাল্টা প্রশ্ন করব। সেটা হলো, ওপরে গলা যাচ্ছে না, নিচে যাচ্ছে তো খাদে, সে বিষয়ে আপনি সচেতন তো? আচ্ছা, উপরের স্বর নিয়ে আপনার এত চিন্তা কেন? খাদের স্বর নিয়ে কি সেই তুলনায় চিন্তা আছে আপনার? মানে আমি এটা একটা ইন জেনারেল প্রশ্ন রাখছি। আমরা এই মন্দ্র সপ্তকটাকে কিন্তু অবহেলা করি। আমরা মনে করি যে যত বেশি ওপরে গান গাইতে পারছে, সে বোধহয় তত ভালো গায়ক বা গায়িকা। ধারণাটা ঠিক নয়। ওপরে স্বর নিঃসন্দেহে আমাদের ওপরে রিচ করতে হবে, আমাদের গলার রেঞ্জ বাড়াতে হবে, সব ঠিক আছে। কিন্তু ওপরের স্বর গাইছি, সেই অবস্থায় ভোকাল ক্ল্যারিটি কেমন থাকছে, আমার গলার আওয়াজের মিষ্টতা কি বজায় থাকছে? এক। দ্বিতীয় কথা হলো, মন্দ্র সপ্তক অর্থাৎ নিচের দিকে কি গলা একদম স্মুথ আসে? জেনে রাখুন, যিনি বলেন আমার গলা ওপরে যায় না, তার গলা খাদেও তেমন আসে না। কারণ এই খাদ হচ্ছে এমন একটা বিষয় যা ভোকাল ক্ল্যারিটি তৈরি করে, গলায় জোয়ারি নিয়ে আসে, গলার যে প্রেজেন্স, একটা গলার যে মাদকতা, গলার যে মানে গলার আওয়াজ শুনে যে একটা মানুষের গলাকে সে চিহ্নিত করবে আর পাঁচটা আওয়াজের থেকে আলাদা হিসেবে, সেইটা কিন্তু মন্দ্র সপ্তকের রেয়াজের ফলেই আসবে। কাজেই রেয়াজের ধারাবাহিকতা বা প্র্যাকটিসের যে কনসিস্টেন্সি, তার উপর নির্ভর করবে উপরের স্বর আমি কতটা ভালো লাগাতে পারছি। এইবার বলি, আর কি কারণে উপরের স্বর লাগানো যায় না বা আমাদের অসুবিধে হয়। কিছুটা কারণ হচ্ছে সাময়িক, যেমন ঠান্ডা লেগে আছে, গলাটা ভারী হয়ে গেছে। এইটা যদি বিষয় হয়, সেক্ষেত্রে কিন্তু খাদে রেয়াজ তখন করা যাবে। ধরা যাক আমার গলা এমনিতে সা নি ধা পা এই অবধি কারুর গলা স্বাভাবিকভাবে আসে, তার নিচে আর যায় না। আপনি ঠান্ডা লাগা অবস্থায়, গলা ভারী হয়ে যাওয়া অবস্থায় রেয়াজ করুন, গলা নিচের গাড় এ অবধি চলে যাবে। সা নি ধা পা মা গা রে সা। এই ধরা গলার রেয়াজ, ঠান্ডা লেগে আছে, গলা বেশি দূর ওপরে যাচ্ছে না, দরকার নেই যাওয়ার, আমরা খাদের রেয়াজ করে সেই সুবিধাটা তখন নেব। তাতে সময়টাকেও কাজে লাগানো গেল, আবার খাদের রেয়াজটাও হলো। এবার আসি তার পরের ধাপ, এরপর আসছে মধ্য সপ্তক।
মধ্য সপ্তকের প্র্যাকটিস মন্দ্র সপ্তকের অভ্যাসের পরে হবে এবং 12 স্বরের অভ্যাস মানে শুদ্ধ কোমলকে মিলিয়ে, যাকে আমরা বলি ক্রোম্যাটিক প্র্যাকটিস। এইভাবে নিয়ম না মেনে প্র্যাকটিস করার ফলে যেটা হয় সেটা হচ্ছে গলা ক্রমশ পাতলা হতে থাকে, গলা ফেটে যেতে থাকে, আওয়াজে চির ধরে। মানে এই যে মন্দ্র সপ্তকের একটা ধারাবাহিক অভ্যাস, তারপর মন্দ্র সপ্তক ইত্যাদি না করে আমরা প্রথমেই ওপরে চলে গেলাম, উঁচু স্বর লাগানোর চেষ্টা করলাম, কোনো গান গাইলাম, কোনো তানসারগাম করলাম, সবই করব, কিন্তু এই যে ভোকাল ওয়ার্ম আপ বা ভয়েস জিম, ভোকাল ওয়ার্কআউট যাই বলি, আজকে অনেক রকম টার্ম আমরা শুনতে পাই, আমরাও ব্যবহার করি, ঠিকই আছে, যাই বলি না কেন, মধ্য বিষয় একটাই, নিজের গলাকে বুঝে সেই অনুযায়ী ধারাবাহিকভাবে প্র্যাকটিস করব। তাহলে কি কি হতে পারে? গলা ফেটে যেতে থাকে, গলা পাতলা হয়ে যেতে থাকে, ওপরের স্বর রিচ করতে পারি না, ক্রমশ রেঞ্জটা ছোট হতে থাকে, খাতটাও আস্তে আস্তে বুঝে যেতে থাকে, আর ওপরের স্বরও তাই। তখন যেটা গিয়ে দাঁড়ায়, এই মিড অক্টেভের 4-5টা স্বর ছাড়া ইউজুয়ালি আমার গলায় খুব একটা ভালো স্বরগুলো আসে না, আর তার ফলস্বরূপ গান গাইতে গেলে আমার যে নিজস্ব রেগুলার ভয়েস, আমার স্বাভাবিক আওয়াজ, সেই আওয়াজটা আর থাকে না। এটা হয় এবং এই কারণে হয়। তাহলে কি করব? তাহলে যেটা করব, রেওয়াজটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, প্র্যাকটিসটাকে ধারাবাহিক করে ফেলতে হবে। এবার কেউ বলতে পারেন যে আমি ভুল অভ্যাস করে ইতিমধ্যে আমার গলাটা অনেকটাই বিপথে চলে গেছে, আমার এখন তাহলে কি করণীয়? হ্যাঁ, আপনার করণীয়, আপনি নিয়ম মেনে করতে থাকবেন, কোনো ফলের আশা করবেন না যে কতদিনে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, না, শুধু নিয়মটা মেনে এই খাদের অভ্যাসটা এইভাবে করতে থাকবেন। আমি গত সপ্তাহে যে লেসেন দিয়েছি গলায় জোয়ারি আনার, সেটা যথেষ্ট কাজে দেবে। তার আগের আমি যে ক্রোম্যাটিক প্র্যাকটিস দিয়েছি শুদ্ধ কোমল, সেগুলো করবেন। যত দূর অবধি গলা স্বাভাবিকভাবে যাচ্ছে তত দূর অবধি। কেউ কেউ প্রশ্ন করেছেন এটা কয়বার করতে হবে? আপনার যতবার করলে মনে হয় ভালো ততবার করবেন। কেউ কেউ প্রশ্ন করেছেন খাদের কত দূর অবধি করতে হবে, বা আমার গলা তো এত দূর যাচ্ছে না, আমি কি করব? এক্ষেত্রে আমার উত্তর, আপনার গলা যত দূর অবধি যাচ্ছে আপনি তত দূর অবধি করবেন। যেমন ধরা যাক সা, ক্রোম্যাটিক, সা নি, সা নি, সা ধা, সা ধা, সা পা। এবার কারুর এই পা অবধি আসছে না, হতেই পারে, সেক্ষেত্রে সা নি, সা নি, সা ধা, সা ধা, এই অবধি আসছে, তো ব্যাস, যত অবধি আসছে তার নিচের নোটটা আমি চেষ্টা করব। আমি বলছি এটা করতে করতে শুধু সময়ের অপেক্ষা, একটা সময়ের পরে গিয়ে সেই নিচের নোটটা আমরা অ্যাচিভ করব, তখন তার নিচের নোটটা অবধি চেষ্টা করব। ওপরের ক্ষেত্রেও তাই, মধ্য সপ্তকেও তাই, তারা সপ্তকেও তাই। এবার কারুর গলা স্বাভাবিকভাবে ঠিক আছে, সে তার গলা উপরে সা পা সা চমৎকার যাচ্ছে, ধরা যাক আমি মিড অক্টেভ থেকে দেখাই, ধরা যাক পা ধা নি সা রে গা, ব্যাস, আর কি চাই? আমরা খাদের গা ওপরের মা যদি হয় তাহলে বলবো তার চমৎকার রেঞ্জ। রেঞ্জটা কিসের ওপর নির্ভর করবে, বা রেঞ্জ ছোট বড় এগুলো আমরা আর কি ক্ষেত্রে প্যারামিটার আছে আমাদের? স্কেল নির্বাচনের ক্ষেত্রে, যে আমার স্কেল আমি ঠিক নির্বাচন করেছি তো। ধরা যাক কারুর স্কেল হওয়া উচিত সি, সে সি শার্প স্কেল নিয়ে বসে আছে, বা ডি নিয়ে বসে আছে। কারুর স্কেল হওয়া উচিত বি ফ্ল্যাট, সে সি নিয়ে বসে আছে। খুব স্বাভাবিকভাবে তার রেঞ্জ তখন ছোট হবে। যার হওয়া উচিত বি ফ্ল্যাট অথচ সে করছে সিতে, তার খাদের স্বর একটু বেশি হবে, ওপরের ক্ষেত্রে একটা স্বর কম হবে,
খুব স্বাভাবিক। ওই জন্য আমাকেই বুঝতে হবে যে আমার স্কেল নির্বাচন, আমার সা নির্বাচন ঠিক আছে কিনা। তা এবার পা ধা নি সা আমি অভ্যাস করছি নানানভাবে। পা ধা পানি পা সা ক্রোম্যাটিক, পা ধা পানি পানি পা সা। যখন খুব ভালো করে এই মধ্য সপ্তক এবং মধ্য সপ্তকের পা থেকে সা অবধি, তারা সপ্তকের সা অবধি স্বরের অভ্যাস হয়ে গেল, এইবার আমরা ওপরের স্বরে সা রে কোমল রে সা রে, যত ওপরে যাব গলা হালকা করব, কিন্তু দুরকমভাবেই করব। ফুল ফ্লেজেড গলা দেব, কিন্তু ভয়েস লেভেলকে মাপে রাখবো, মানে তারস্বরে নয়, তাতে গলায় চোট আসবে। সা রে রেগুলার ভয়েস, সা গা ফাইন, সা গা ভেরি গুড, সা মা যাচ্ছে না। তা আমি এমনভাবে গাইবো কেন যে আমার গলায় ধকল হবে, চোট হবে? গাইবো না ওইভাবে, আমি গলা হালকা রাখবো। এই অভ্যাসটা প্রথম থেকেই রাখতে হবে। যেমন রেগুলার ভয়েসে আমি ঠিক স্বর লাগাচ্ছি, তেমনই গলাটাকে তুলনামূলক পাতলা করে দিচ্ছি। প্রয়োজনে একটু নেজাল ইউজ করছি, একটু নাকে, সেটাও করা যাবে। মানে এগুলো সবই এক একজনের ক্ষেত্রে এর প্রয়োগ এক এক রকম হবে। কে কোনটা প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন সেটা তার সমস্যার উপর নির্ভর করছে, নিজেকে বুঝতে হবে। সা রে সা রে সা, এটা কোমল গা সা, শুদ্ধ গা সা মা। আমার মনে হয় না এর উপরে কারো রেয়াজ করার প্রয়োজন আছে। প্রয়োজন থাকলে মানে মনে করলে করবেন। মা সা মা সা পা, এগুলো সব রেগুলার ভয়েস। আমি একটাও ফলসেটো ইউজ করছি না। ফলসেটোর রেয়াজটা আলাদা, তার প্রয়োগ, তার টেকনিক সব আলাদা। সেটা নিয়ে যদি পরে কখনো কোনো এপিসোড করি তখন সে নিয়ে আলোচনা হবে। আপাতত আমি তারা সপ্তকের পা, আমি সি শার্পটাকে সা নিয়েছি, আমার সা সি শার্প, এখান থেকে আমি তারা সপ্তকের পা অবধি দেখলেন খুব স্বাভাবিকভাবে গেলাম। আর নিচের সা অবধি সা নি ধা পা মা গা রে সা, স্বাভাবিকভাবে এলাম। সা রে গা মা পা দা নি সা, সা রে গা মা পা দা নি সা, সা রে গা মা পা ধা। এখানে একটা সেমি রেগুলার টোন আমি ইউজ করলাম ধা ব্যবহার করার ক্ষেত্রে। স্বাভাবিকভাবে এগুলো গানে কাজে লাগে না। আর ওপরের স্বর নিয়ে অযথা চিন্তা না করে বরং মন্দ্র সপ্তক নিয়ে ভাবুন, মন্দ্র সপ্তকে নিয়মিত রেয়াজ করুন। গলার যেই জোয়ারি গলায় আসবে, যেই গলার ক্ল্যারিটি চেঞ্জ হবে, যেই গলা ধকল নেওয়ার ক্ষমতা তৈরি হবে গলায়, তখনই দেখবেন মিড অক্টেভে গলা শুনতে ভালো লাগছে, তারা সপ্তকে দেখবেন গলা আরও যাচ্ছে, রেঞ্জ বেড়ে গেছে, স্বাভাবিকভাবে হবে। তো এই ছিল আজকে আমার আলোচনা। এই ছিল উপরের স্বর গাইতে পারার সমস্যার বিপরীতে আমার জবাব, আমার উত্তর। এইভাবে প্র্যাকটিস করুন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।